শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রওশন আক্তার চৌধুরী। আজকে আমি তোমাদের মাঝে ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে একটি পাঠ উপস্থাপন করব। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি না? ছবি থেকে আমরা যেটি বুঝছি যে এটি আসলে বাংলাদেশের প্রকৃতি। এটি দেখছি যে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আর দেখছি পৃথিবীর উপরে সূর্যের একটি তাপ পড়েছে, বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, তারপর বায়ুমণ্ডল দেখছি। আমরা আজকে আসলে আবহাওয়া ও জলবায়ু নিয়ে পাঠ উপস্থাপন করব। তোমরা অনেক ছোটবেলায় আবহাওয়া এবং জলবায়ু নিয়ে কিন্তু পড়েছো, তোমাদের বিগত শ্রেণীতে পড়েছো। তোমরা দেখবে টেলিভিশনে বা বেতারে আবহাওয়া সংবাদ প্রচার করা হয়। তার মানে কি, আজকে বৃষ্টি কতটুকুন হবে, কি ঝড় হবে কিনা, আজকে কুয়াশা পড়বে কিনা, বা আজকের তাপমাত্রা কত থাকবে, না, আজকের বিষয়টি হলো আজকে। তার মানে কি, আবহাওয়ার যে খবরটি পাঠ করে সেটি আজকের বিষয়বস্তু নিয়ে বলে, সেই দিনকার বিষয়বস্তু নিয়ে। এই জন্য আবহাওয়াটা সেটি। আর দেখবে বলবে যে বাংলাদেশের জলবায়ু কি নাতিশীতোষ্ণ, বা ইউরোপের জলবায়ু শীত প্রধান দেশ, এগুলো ওদের শীত বেশি, না, এরকম বলে। তো এই আজকে আমরা আসলে এই আবহাওয়ার জলবায়ু নিয়ে পড়ালেখা করব। আবহাওয়াটা কি এবং জলবায়ুটা, আবহাওয়া ও জলবায়ু কি তা তোমরা এই পাঠ শেষে এটি সংজ্ঞা লিখতে পারবে। হ্যাঁ, আর ভিন্ন ভিন্ন স্থানের জলবায়ুর পার্থক্য কেন হয়, কেন বাংলাদেশকে নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হয়, হ্যাঁ, মরুভূমি উষ্ণ অঞ্চল বলা হয়, এবং ইউরোপ আমেরিকার দেশগুলোকে শীতপ্রধান দেশ বলা হয়। তার মানে কি, ভিন্ন ভিন্ন স্থানের জলবায়ু ভিন্ন ভিন্ন। তা এই পার্থক্য কারণ তোমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারবে, এবং বিভিন্ন জলবায়ুর নিয়ামকের বিবরণ ও জলবায়ুর উপাদানের উপর তার প্রভাব বর্ণনা করতে পারবে। আসলে ভিন্ন ভিন্ন স্থানে জলবায়ুর যে পার্থক্য হচ্ছে, এটি আসলে কিছু নিয়ামকের উপরে মানে নির্ভর করে হয়, এবং এই নিয়ামকের বিবরণগুলো দিতে পারবে, কোন কোন নিয়ামকের উপরে এই জলবায়ু নির্ভর করে, এবং জলবায়ুর উপাদানের উপর তার প্রভাবটা তোমরা এই বর্ণনা করতে পারবে আজকে পাঠ থেকে। তাহলে আমরা আসি প্রথমে, আবহাওয়া কি? আবহাওয়া বলছে যে কোনো একটি নির্দিষ্ট স্থানের, তার মানে কি, এটি একটি নির্দিষ্ট স্থান, কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। তাহলে দেখো, ওই দিনের আবহাওয়া, না? তাহলে দেখা যাচ্ছে যে আসলে ব্যাপারটি হলো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ কিরকম, বায়ুতে চাপ কিরকম আছে, বায়ুর আর্দ্রতা কিরকম আছে, মেঘাচ্ছন্নতা বা বৃষ্টিপাত বা বায়ু প্রবাহ, ঝড় হবে কি বায়ু প্রবাহ স্থির থাকবে, সেরকম বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলা হয়। শিক্ষার্থীরা, আমি সবসময় বলবো, এই ধরনের পাঠের সামনে যখন আসবে তখনই তোমরা একটি খাতা এবং কলম সাথে রাখবে, কারণ এই ধরনের সংজ্ঞাগুলো খাতায় লিখতে চেষ্টা করবে। এবং এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে থাকে, সেগুলো খাতায় সাথে সাথে, পাঠের সাথে সাথে যদি লিখে রাখো, সেটি পরবর্তীতে তোমাদের পরীক্ষায় প্রশ্ন উত্তর করতে সহায়তা দান করবে। তাহলে আমরা দেখছি, কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। তাহলে আবহাওয়া সম্পর্কে প্রশ্ন আসলে তোমরা পারবে যে এটি কোনো কিছুই না, একটি নির্দিষ্ট স্থানের দৈনন্দিন সামগ্রিক অবস্থা, এবং সেটি ওই স্থানের
তাপমাত্রা কিরকম, ওই স্থানে ঝড় বৃষ্টি হবে কিনা, ওই স্থানে মেঘ আকাশে থাকবে কিনা, না ঠিক সেই দিনের অবস্থাই হলো আবহাওয়া। আমরা চিত্রে একটি দেখতে পাচ্ছি জলবায়ু কি। আসলে জলবায়ু আবহাওয়ার মতো 1 বা 7 দিনের 2 দিনের বিষয় নয়, 1, 2, 7 দিনের বিষয় না। এটিকে বলা হচ্ছে 30 থেকে 40 বছরের একটি অঞ্চলের আবহাওয়ার একটি মানে পরিমাপ। বলা হচ্ছে কোনো একটি অঞ্চলের সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। তাহলে এই যে প্রতিদিন আমরা একটা আবহাওয়া দেখছি বাংলাদেশে বা যে কোনো দেশের, এই আবহাওয়াটা একটি দেশের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় করে একটি সিদ্ধান্তে পৌঁছায়, সেটি আসলে সেই স্থানের জলবায়ু। তোমরা এই সংজ্ঞাটি অবশ্যই খাতায় লিখবে, কারণ এটি প্রশ্নে জ্ঞানমূলকে আসে, অতএব এটি তোমাদেরকে লিখতেই হবে খাতায়। কোনো একটি অঞ্চলের সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। গড় আবহাওয়ার অবস্থাকে, তাহলে আবহাওয়ার কি অবস্থা? গড় অবস্থা। কত বছরের গড় অবস্থা? 30 থেকে 40 বছরের গড় অবস্থা, এটি হলো জলবায়ু। তাহলে বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ, এটি বলা হচ্ছে কিভাবে? বাংলাদেশের আবহাওয়ার প্রায় 30 থেকে 40 বছরের গড় আবহাওয়া থেকে বোঝা গেছে বাংলাদেশের জলবায়ু কিরকম, না? তাহলে জলবায়ুর সংজ্ঞাটি আমরা খাতায় লিখে রাখবো, যাতে পরীক্ষায় প্রশ্ন আসলেই উত্তর করতে পারি। আমরা আবহাওয়া জলবায়ুতে কিছু উপাদান আছে, এটি তোমাদেরকে বলেছি। আবহাওয়া এবং জলবায়ু কিছু উপাদানের উপর নির্ভর করে করা হয়। দেখো, বায়ুর তাপ থাকবে, বায়ুর চাপ থাকবে এখানে, বায়ু প্রবাহ থাকবে এখানে, বায়ুর আর্দ্রতা থাকবে, বারিপাত। বারিপাত আসলে কিছুই না, বৃষ্টি। তাহলে আমরা দেখছি আবহাওয়া বা জলবায়ুর যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর মধ্যে একটি হলো বায়ুর তাপ, আরেকটি হলো বায়ুর চাপ, আরেকটি হলো বায়ুর আর্দ্রতা, আরেকটি হলো বায়ু প্রবাহ, আরেকটি হলো বারিপাত। এগুলো আসলে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। উপাদানগুলোর নাম তোমরা মাইন্ড ম্যাপিং বা মনোচিত্রের মতো করেও লিখতে পারো। তাহলে বায়ু, আবহাওয়া এবং জলবায়ুর উপাদান আমরা দেখছি বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং বারিপাত। আমরা দুটো চিত্র দেখছি, একটি হলো বায়ুর তাপ দেখালাম, আরেকটি বলছি বায়ুর আর্দ্রতা, মানে বায়ুতে আসলে জলীয় বাষ্প বেশি থাকলে ওইটাকে বলা হয় মানে বায়ু আর্দ্রতা বেশি, সেটি বোঝাতে চেয়েছি। আর বায়ুর তাপ মানে সূর্যের তাপটা বায়ুতে কি পরিমাণ পড়েছে, এগুলো আসলে আবহাওয়া এবং জলবায়ুর যে উপাদানগুলো, এগুলো চিত্রের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করেছি। বলা হচ্ছে যে এটা বারিপাত, আসলে কিছুই না, বৃষ্টি। আরেকটি বলা হচ্ছে যে বায়ুর চাপ, বায়ুতে একটা নিম্নচাপ ঊর্ধ্বচাপ থাকে, সেই চাপ। আরেকটি উপাদান বলা হয়েছে বায়ু প্রবাহ। এই যে দেখবা গাছের পাতা নড়ে একদিন না বাতাসের সাথে, আবার দেখবা গাছের পাতাগুলো নড়ছে না, আবার একদিন জোরে বাতাস হচ্ছে, একদিন হয়তো আস্তে বাতাস হচ্ছে, এটা আসলে বায়ু প্রবাহ। তাহলে আমরা এখানে 5টি উপাদানকে চিত্রের সাহায্যে উপস্থাপন করলাম। আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য হয়। ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য হয়। এই বিষয়গুলো জলবায়ুর নিয়ামক। ওই যে বলেছিলাম যে জলবায়ুর নিয়ামকের উপর ভিত্তি করে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জলবায়ু হয়ে থাকে। তাহলে এই বিভিন্ন ধরনের জলবায়ু বিভিন্ন স্থানে হওয়ার কারণটি হলো জলবায়ুর নিয়ামক। ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে
স্থান ভেদে জলবায়ুর পার্থক্য হয়। এক হলো সেটি কি পাহাড় নাকি সমতল ভূমি, নাকি সেটি নদী অববাহিকা, নাকি সমুদ্রের পাড়ে। এই যে ভৌগোলিক অবস্থান, এটি একটি কারণ জলবায়ুর পার্থক্যের। এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলা হয়। এই বিষয়গুলোই হলো জলবায়ুর নিয়ামক। আমরা চিত্রের মাধ্যমে নিয়ামকগুলো দেখিয়েছি। চিত্রগুলো যদি তোমরা লক্ষ্য করো, এরপরে জলবায়ুর নিয়ামকগুলো একটু মনোচিত্রের মাধ্যমে লিখেছি। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা পাঠ্যপুস্তক পড়ে তোমরা এই নিয়ামকগুলো এইভাবে মনোচিত্রের মাধ্যমে তোমাদের খাতায় উপস্থাপন করবে। কারণ বলেছি, পরীক্ষায় এগুলো লেখা থাকলে পরীক্ষার আগে খাতাটি খুলে পড়লে পরীক্ষার উত্তর করতে খুব সুবিধা হয়। আমরা দেখছি যে জলবায়ুর নিয়ামক, একটি বলছি অক্ষাংশ, আরেকটি বলছি উচ্চতা, আরেকটি বলছি সমুদ্র থেকে দূরত্ব, আরেকটি বলছি বায়ুর প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, বনভূমির অবস্থান, মৃত্তিকার গঠন, ভূমির ঢাল। এগুলো আসলে জলবায়ুর নিয়ামক। এই বিষয়বস্তু নিয়ামকগুলোর উপর ভিত্তি করে জলবায়ু ভিন্ন ভিন্ন রকমের হয়। তাহলে অক্ষাংশ, এই যে একটি নিয়ামক বলেছি, দেখো চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি যে পৃথিবীর যে নিরক্ষরেখা আছে, তারপরে মেরু রেখা আছে, মেরু আছে। সূর্যের তাপ আসলে নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে। এটা তোমরা পূর্ব পাঠেই পড়েছ। সূর্যের যে রশ্মি সেটি নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে। তাহলে নিরক্ষ অঞ্চলে যেই দেশগুলো আছে তার জলবায়ু অবশ্যই উষ্ণ হবে, কারণ তার উপরে সূর্যের আলো সারা বছরই লম্বভাবে পড়ে। আর দুটো মেরু, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কথা যদি চিন্তা করো, সেখানে সূর্যের আলো তির্যকভাবে পৌঁছায়। তির্যকভাবে পৌঁছানোর কারণে সেখানে তাপমাত্রা খুব শীতল থাকে। হ্যাঁ, তাহলে এই যে অক্ষাংশ কেন একটা নিয়ামক, সেটি আমি বুঝতে পারলাম। তারপরে দেখো দ্বিতীয় চিত্রটিতে আছে উচ্চতা। যদি পাহাড়ের উপরে, মানে একটি দেশে পাহাড় বেশি থাকে, তাহলে সেই পাহাড়ের উপরে কিন্তু তাপমাত্রা কি হবে, হ্রাস পাবে। হ্যাঁ, সমতল ভূমিতে তাপমাত্রা যত বেশি থাকবে, পাহাড়ের উচ্চতায় কিন্তু তাপমাত্রা কমে যাবে। দেখো না, হিমালয় পর্বতের শৃঙ্গে কি আছে, বরফ জমে আছে। তার মানে কি, উপরে তাপমাত্রা কম, এই জন্য সেখানে বরফ জমে গেছে। তারপরে দেখো তৃতীয় নম্বর চিত্রে দেখাচ্ছি যে সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে যেই দেশটি যত দূরে অবস্থান করবে, সেই তার উপরে কিন্তু তার জলবায়ু মানে তফাৎ হবে। একটি দেশ যদি সমুদ্রের কাছে থাকে তার জলবায়ু একরকম হবে, আর সমুদ্র থেকে দূরে যেই দেশটি থাকবে তার জলবায়ু আরেক রকম হবে। তো এই সমুদ্র থেকে দূরত্ব কিন্তু একটি কারণ, একটি নিয়ামক। আরেকটি বলেছি দেখো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কেন, দেখো বলা হচ্ছে যে বায়ু প্রবাহিত যদি বাধাগ্রস্ত হয়, সেখানে জলবায়ু একরকম হবে। পাহাড় পর্বত যদি থাকে তাহলে বায়ু তো অবশ্যই বাধা পাবে প্রবাহিত হতে। সমুদ্র স্রোত কিন্তু একটা স্থানের জলবায়ুকে নির্ধারণ করে। যেমন সমুদ্র স্রোতে যদি মনে করো যে সমুদ্রের পানি যদি শীতল হয়, তাহলে সেই স্থানের জলবায়ু শীতল হবে। যদি সমুদ্রের পানি নর্মাল উষ্ণতার হয়, তাহলে সেখানকার জলবায়ু আরেক ধরনের হবে। তারপরে দেখো আরেকটি চিত্র, শেষ চিত্রটি, যেটি বলা হচ্ছে পর্বতের অবস্থান। সেটি তো বললামই যে পর্বত যদি তোমার বড় পর্বত যদি আশেপাশে থেকে থাকে, তাহলে দেখবে যে মৌসুমী জলবায়ু গিয়ে সেই পর্বতের গায়ে ধাক্কা খেয়ে সারা বছর বৃষ্টি হতে থাকে সেই দেশগুলোতে। তাহলে সেখানে তাপমাত্রা তো কিছুটা কমে আসবেই না, তাহলে সেখানকার জলবায়ু একটা অন্যরকম হবে। তাহলে এরপরে দেখাচ্ছে ভূমির ঢাল। একটা যদি ভূমিতে ঢাল থাকে, এক পাশে সূর্যের আলো পড়বে, ঠিক তার
ঢালের বিপরীত দিকে সূর্যের আলো কম যাবে, তাহলে সেদিকের জলবায়ু একরকম হবে, মৃত্তিকার গঠন। যদি মনে করো যে মাটি যদি মরুভূমি অঞ্চল হয়, সেটি খুব তাড়াতাড়ি সূর্যের আলোতে গরম হয়ে যায় এবং রাত্রে আবার সেই রকম ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সেইখানকার জলবায়ু আরেক ধরনের হবে। বনভূমির অবস্থান, বনভূমি যদি বেশি থেকে থাকে তাহলে সেই অঞ্চলে বৃষ্টি হবে সারা বছর, তাহলে তার জলবায়ু একরকম হবে। বনভূমি না থাকলে তার জলবায়ু কি হবে, প্রখর গরম হবে, প্রচণ্ড গরমের হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে নিয়ামকগুলো আসলে জলবায়ুর পরিবর্তনে মানে পার্থক্যর সাথে সম্পর্কিত। বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, পর্বতের অবস্থান, বনভূমির অবস্থান, এই নিয়ামক সমূহের প্রভাব আছে। তাহলে যদি তোমাকে একটি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের জলবায়ুর উপরে কোন নিয়ামকগুলোর প্রভাব আছে, সেই তোমরা তাহলে একদম চিন্তা করে বলবে যে বাংলাদেশ নিরক্ষীয় অঞ্চলের একটি দেশ, তাহলে অক্ষাংশের প্রভাব আছে। সমুদ্র থেকে দূরত্ব, আসলে সমুদ্র আমাদের বঙ্গোপসাগর আমাদের দেশের সাথেই লাগানো, তাহলে সমুদ্র থেকে দূরত্ব এটি একটি নিয়ামক আমাদের দেশের উপর কাজ করছে। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহিত হয় আমাদের দেশের উপর দিয়ে, মৌসুমী বায়ু যায়, তোমরা জানো, শুষ্ক বায়ু প্রবাহিত হয় শীতকালে। তারপরে পর্বতের অবস্থান, আমরা জানি যে আমাদের দেশের উত্তরে নেপাল, সেই নেপালে বিশাল হিমালয় পর্বত আছে, তাহলে পর্বতের অবস্থানও কিন্তু আমাদের জলবায়ুর একটি নিয়ামক। বনভূমির অবস্থান, আমরা জানি আমাদের দেশের দক্ষিণে সুন্দরবন বলে একটি বন আছে, এছাড়াও আমাদের দেশের বাংলাদেশের পূর্ব দিকে, উত্তর পূর্বে এবং দক্ষিণ পূর্বে পাহাড়ি বনভূমি আছে, এটিও একটি নিয়ামক, বনভূমির অবস্থান। তাহলে এই নিয়ামক সমূহের প্রভাব বাংলাদেশের উপরে আছে। আমরা কিছু কাজ তোমাদেরকে বলবো যে তোমরা এই কাজগুলো তোমাদের খাতায় লিখে রাখতে পারো, কারণ এগুলো জ্ঞানমূলকের প্রশ্ন আসতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। তো এই কাজ আমি কাজ হিসাবে এটি দেখিয়েছি, তোমরা খাতায় এই পাঠ থেকে এই তথ্যগুলো লিখে নিতে পারো। প্রতি 100 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। ওই যে বলেছিলাম পাহাড়ের উপরে, যদি কোনো দেশ পাহাড় ঘেরা থাকে, সেই দেশের তাপমাত্রা বা জলবায়ু আলাদা হবে। কারণ কি, 1000 মিটার উপরে যখন তুমি উঠে যাবে তখন 6 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। সমভাবাপন্ন জলবায়ু এটি কি, এটি তোমরা পাঠ্য বইতে আছে, তোমরা একটু দেখে এটির সংজ্ঞাটি লিখে নিবে। মানে সেখানে গরমও বেশি না, ঠান্ডাও বেশি না। মহাদেশীয় বা সমভাবাপন্ন জলবায়ু, এখানে আসলে বলা হচ্ছে যে মানে মহাদেশীয়, একটা আমরা জানি মহাসমুদ্র আর একটা মহাদেশীয়। এখানকার জলবায়ুগুলো একটু মানে যেহেতু ভূপৃষ্ঠ মাটি সূর্যের তাপকে শোষণ করে নেয় এবং এইখানকার জলবায়ুটি চরম ভাবাপন্ন থাকে। আচ্ছা, এছাড়া বলছি বনভূমি সাইক্লোন, ঝড়, তুফানের গতি কমায়। বনভূমি, আসলে বনভূমির একটি ভূমিকা আছে, সেটি বলছে যে যদি কোনো দেশের পাশে বনভূমি থেকে থাকে বা দেশে বনভূমি বেশি থাকে, তাহলে ওর যে সাইক্লোন হয় বা ঝড় তুফান হয়, এটি বনভূমির সেই সাইক্লোন বা ঝড়ের গতিকে কমায়, কারণ ওই গাছগুলোর সাথে বাতাস বাধাগ্রস্ত হয়। এই তথ্যগুলো কিন্তু তোমাদের খাতায় লেখা উচিত। আমরা এছাড়া মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন সবসময় করে রেখে যাই। মূল্যায়নে কিছু প্রশ্ন এনেছি, দেখবা জলবায়ুর কয়েকটি উপাদানের নাম বলো। তোমরা বলতে পারবে, আমি আশা রাখি, এই পাঠের পরে। প্রতি 100 মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়? হ্যাঁ, আমি জানি তোমরা বলতে পারবে যে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? ওই যে বলেছি, মৌসুমী জলবায়ু প্রবাহিত হয় এবং এক সময় পর্বতের গাত্রে বাধাগ্রস্ত হয়ে ওই অঞ্চলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। সাইক্লোন, ঝড়, তুফানের গতিপথে কি বাধা দিতে পারে? বনভূমি যদি থেকে থাকে তাহলে সেটি বাধা হতে পারে। আমরা সব সময় একটি বাড়ির কাজ দিয়ে থাকি, বলা হচ্ছে যে সমুদ্র এলাকার জলবায়ু কেমন হয়?
এটি তোমরা ওই নিয়ামকগুলোর সাথে তোমার দেশের কথা চিন্তা করে তোমরা উত্তরটি প্রস্তুত করতে পারো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটি সৃজনশীল প্রশ্নে হতে পারে, এই ধরনের প্রশ্ন তোমরা চিন্তা করবে, উত্তরগুলো পাঠ শেষে চিন্তা করে নেবে। আমরা বাড়ির কাজটি লিখে নেব খাতায় এবং বাড়ির কাজের উত্তরটি তৈরি করে পরবর্তীতে বিদ্যালয়ে বিষয় শিক্ষকের দ্বারা এর যাচাই বাছাই করে নিতে পারি, অথবা পাঠ্যপুস্তক দেখে উত্তরটি লিখে প্রস্তুত করতে পারি। শিক্ষার্থীরা, পাঠ শেষে আমি তোমাদেরকে কিছু নৈতিকতার কথা বলি। আমি সব সময় বলি যে সাহস রাখতে হবে, কোনো বিপদে ভয় পেলে চলবে না, বরং বিপদকে জয় করার মতো সাহস অর্জন করতে হবে। তাহলে যে ধরনেরই বিপর্যয় বা দুর্যোগ আসুক না কেন, তুমি সাহসিকতার সাথে তা জয় করতে পারবে। তাহলে আমরা নিজেদের ভিতরে সাহস অর্জন করব। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো পাঠ নিয়ে আবার তোমাদের মাঝে উপস্থিত হব। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর অর্থনীতি নিয়ে আলোচনা করব। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়টা পড়ব। এই অধ্যায়ে আমরা দেখব বাংলাদেশের জাতীয় আয় কি এবং জাতীয় আয় কীভাবে নিরূপণ করতে হয়, এইটা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। আমরা আগের ক্লাসে ষষ্ঠ অধ্যায়েরই আগের ক্লাসে আমরা শিখেছিলাম জাতীয় আয় কি এবং জাতীয় আয়টাকে আমরা কীভাবে পরিমাপ করতে পারি। আমরা ওই ক্লাসে দেখেছিলাম জাতীয় আয়কে আমরা পরিমাপ করতে পারি মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন পরিমাপ করেই সাধারণত আমরা একটি দেশের মোট জাতীয় আয়টাকে নিরূপণ করতে পারি, যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি অ্যাকিউরেট। আমরা আজকের ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে জাতীয় আয়টাকে পরিমাপ করার জন্য আমরা যে মোট দেশজ উৎপাদনটা ব্যবহার করব, সেই দেশজ উৎপাদনটাকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি। আজকের অধ্যায়ে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদন অথবা জিডিপি পরিমাপ করতে পারি কোন কোন পদ্ধতিতে। তিনটা পদ্ধতির কথা এখানে বলা আছে বাচ্চারা। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের উৎপাদন পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি বলা হচ্ছে আয় পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে ব্যয় পদ্ধতি। আমরা এই তিনটা পদ্ধতি ব্যবহার করে আমরা একটি দেশের মোট দেশজ উৎপাদন পরিমাপ করতে পারবো। তিনটা পদ্ধতি হচ্ছে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। তার সাথে সাথে আমরা আজকের ক্লাসে এটাও শিখব যে একটি দেশের মোট মাথাপিছু মোট দেশজ উৎপাদন কিভাবে পরিমাপ করা হয়। মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতি সমূহ হচ্ছে তিনটা পদ্ধতি। প্রথমটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে আয় পদ্ধতি, তৃতীয়টা হচ্ছে ব্যয় পদ্ধতি। আমরা যদি ইংরেজিতে বলি, প্রথমটা হচ্ছে আমাদের প্রোডাকশন মেথড, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইনকাম মেথড, তৃতীয়টা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার মেথড অথবা স্পেন্ডিং মেথড। আমরা এই তিনটা পদ্ধতি আমরা এই তিনটা পদ্ধতি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং আমরা দেখব কিভাবে এই তিনটা পদ্ধতিতে আমরা মোট দেশজ উৎপাদনটাকে পরিমাপ করতে পারি। প্রথম আসো বাচ্চারা, উৎপাদন পদ্ধতি বলতে আমরা কি বুঝি অথবা প্রোডাকশন অ্যাপ্রোচ বলতে আমরা আসলে কি বুঝি। আমরা বলেছিলাম মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ পণ্যদ্রব্য অথবা সেবা উৎপন্ন হয় তার সামষ্টিক বাজার মূল্যটাকে আমরা বলছি মোট দেশজ উৎপাদন। আমরা মোট দেশজ উৎপাদন পরিমাপ করতে গেলে আমরা প্রথম যে পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে হচ্ছে এক বছরের মধ্যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা যে পরিমাণ পণ্যদ্রব্য অথবা সেবা উৎপন্ন করি সেটার বাজার মূল্যটাকে আমরা বলছি সেইটা বাজার মূল্যটাকে আমরা বলছি মোট দেশজ উৎপাদন। আমরা এই উৎপাদন পদ্ধতি ব্যবহার করেই আমরা একটি দেশের মোট দেশজ উৎপাদন পরিমাপ করতে পারি।
উৎপাদন পদ্ধতিতে আমরা একটি দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হয় সেগুলোর সামষ্টিক বাজার মূল্যকে বুঝি। বাচ্চারা এখানে তোমরা স্ক্রিনে খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে যেহেতু আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করছি, সেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আলোচনাটা কন্টিনিউ করার চেষ্টা করছি। এখানে দেখো বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে আমরা মোট 15টা গুরুত্বপূর্ণ খাতে আমরা ভাগ করি। এই 15টা গুরুত্বপূর্ণ খাতে আমরা যে পণ্যদ্রব্য অথবা সেবা উৎপন্ন করি সেগুলোর বাজার মূল্যটাকে আমরা বলছি মোট দেশের উৎপাদন, এবং সেটা আমরা যে ক্যালকুলেট করছি সেটাকে আমরা বলছি উৎপাদন পদ্ধতিতে আমরা উৎপাদন পদ্ধতি। এই যে 15টা খাতে বিভক্ত করা হয়েছে, এই 15টা খাত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, হোটেল এবং রেস্টুরেন্ট, এরকম করে টোটাল 15টা খাত আছে। এই খাতগুলো থেকে আমরা যে পণ্যদ্রব্য অথবা সেবা উৎপন্ন করি, যে পণ্যদ্রব্য বা সেবাগুলোর যে বাজার মূল্য, সেই বাজার মূল্যটা যদি আমরা একত্রিত করি তাহলে আমরা পাবো মোট দেশজ উৎপাদন। এবং এই যে দেশের উৎপাদনটা আমরা পরিমাপ করলাম, এই যে পরিমাপ করার পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে আমাদের উৎপাদন পদ্ধতি। তার মানেটা দাঁড়ালো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যতগুলো পণ্যদ্রব্য উৎপাদিত হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে 15টা খাত, এই 15টা খাত থেকে যতগুলো পণ্যদ্রব্য অথবা সেবা উৎপন্ন হলো সে পণ্যদ্রব্য অথবা সেবাগুলোর সামষ্টিক বাজার মূল্যটাকেই আমরা বলছি মোট দেশজ উৎপাদন। এবং আমরা যে নিরূপণ করলাম মোট দেশজ উৎপাদনটা, সেই নিরূপণ করার পদ্ধতিটা হচ্ছে আমাদের উৎপাদন পদ্ধতি। এখন আসো আমরা দেখব আয় পদ্ধতি। আয় পদ্ধতির মাধ্যমে আমরা কি করে একটি দেশের মোট দেশজ উৎপাদন অথবা জিডিপি পরিমাপ করতে পারি। আয় পদ্ধতি কিভাবে পরিমাপ করে থাকি বাচ্চারা মনে রাখবে, একটি পণ্যদ্রব্য যখন আমরা উৎপন্ন করি তখন এই উৎপাদনের জন্য কিছু উপকরণ আমরা ব্যবহার করে থাকি। আমরা ইংরেজিতে এটাকে বলে থাকি ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অথবা কোনো কিছু উৎপাদন করার জন্য যে উপকরণগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি উৎপাদনের উপকরণ। সেই উৎপাদনের উপকরণ থেকে আমরা যে আয় পাই, সেই আয়গুলোকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা পাবো মোট দেশজ উৎপাদন, একটি নির্দিষ্ট দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে মোট দেশজ উৎপাদন। এবং এই যে দেশের উৎপাদনটাকে আমরা পরিমাপ করলাম, সেই পরিমাপ করার পদ্ধতিটা হচ্ছে আমাদের আয় পদ্ধতি। তোমরা স্ক্রিনে খেয়াল করে দেখো, বলা হয়েছে এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। এই যে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ সমূহ আমরা সেটা বলছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদনের কাজে ব্যবহারের উপকরণগুলোকে আমরা বলছি ল্যান্ড মানে হচ্ছে জমি, দেন হচ্ছে লেবার মানে হচ্ছে শ্রম, দেন হচ্ছে ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, দেন হচ্ছে এন্টারপ্রেনিয়র বা এন্টারপ্রাইজ, যেটাকে আমরা বলছি ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়ী বা কোনো এন্টারপ্রেনিয়র বা ব্যবসায়ী। সো আমরা এই চারটা জিনিসকে আমরা ব্যবহার করে আমরা যে পণ্যদ্রব্য অথবা সেবা উৎপন্ন করছি, এই সেবা বা পণ্যদ্রব্য উৎপাদন করে আমরা যে টাকা উপার্জন করছি বা আয় করছি, এই সবগুলো আয়কে যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা পাবো একটি দেশের মোট দেশজ উৎপাদন। মনে রাখতে হবে, একটি দেশের মোট দেশজ উৎপাদন পরিমাপ করার জন্য আমরা আয় পদ্ধতি ব্যবহার করছি, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই চারটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে আমরা যে আয় পাবো, সেই আয়গুলোকে একসাথে যোগ করলেই আমরা পাবো মোট দেশজ উৎপাদন। খেয়াল করো বাচ্চারা, এখানে যে চারটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন অথবা উৎপাদনের উপকরণের কথা বলা হলো, এই উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে বা উৎপাদনের উপকরণগুলো থেকে যে আয় আসলো, সে আয়গুলো হচ্ছে কি খাজনা মানে হচ্ছে জমি থেকে আমরা যে রেন্ট পাই সেটাকে আমরা বলছি খাজনা এখানে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের শ্রম থেকে আমরা যে মজুরিটা পাই সেই মজুরিটা। তৃতীয়টা হচ্ছে আমাদের সুদ বা ইন্টারেস্ট বা আমরা যে ক্যাপিটালটা আমরা ব্যবহার করে থাকি, মূলধন ব্যবহার করে থাকি, সেই মূলধন থেকে আমরা যে সুদ যেটা পাই সেটা। এবং সবার লাস্টে আমরা যে এন্টারপ্রেনিয়র বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা যে মুনাফাটা উপার্জন করি সেটা। এই চারটাকে যদি আমরা একসাথে যোগ করে দিই আমরা পাবো হচ্ছে খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা। এই চারটাকে যদি আমরা একসাথে যোগ করি, আমরা এই চারটাকে একসাথে যোগ করলে আমরা পাবো সেই দেশের মোট দেশজ উৎপাদন। আমরা যে দেশজ উৎপাদনটা পরিমাপ করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করলাম সেই পদ্ধতিটাকে আমরা বলছি আয় পদ্ধতি। 3 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ যে পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি একটি দেশের মোট দেশজ উৎপাদন পরিমাপ করার জন্য, সেটা হচ্ছে ব্যয় পদ্ধতি। তোমরা খেয়াল করে দেখো বাচ্চারা, ব্যয় পদ্ধতিতে আমরা যেটা করে থাকি, একটি নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা যে পরিমাণ অর্থ ব্যয় করে থাকি, এই সবগুলো অর্থের সমষ্টিকে আমরা একসাথে বলছি ব্যয় পদ্ধতি।
আমরা যে টাকা পয়সাগুলো ব্যয় করে থাকি সেই ব্যয়গুলোকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা পাবো একটি দেশের মোট দেশজ উৎপাদন। তাহলে আমরা যেটা পেলাম, আমরা মোট দেশজ উৎপাদন পরিমাপ করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করতে, আরেকটা যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ব্যয় পদ্ধতি। এই পদ্ধতি আমরা যেটা বলেছিলাম যে আমরা যে টাকা পয়সাগুলো ব্যয় করি সেই সমস্ত ব্যয়গুলোকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা পাবো একটি দেশের মোট দেশজ উৎপাদন। এখন এই যে টাকা পয়সাগুলো যে আমরা ব্যয় করি এটা কিভাবে ব্যয় করা হয় বা কোন কোন খাতে ব্যয় করা হয়, তোমরা এই স্ক্রিনে খেয়াল করে দেখো বাচ্চারা, এখানে যেটা বলা হয়েছে সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় এবং নিট রপ্তানিকে বোঝানো হয়। আমরা যে টাকা পয়সাগুলো ব্যয় করি শুধুমাত্র যে আমরা নিজেরা ব্যয় করি তা কিন্তু না, একটি দেশের সরকার টাকা পয়সা ব্যয় করে, একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠান তারাও টাকা পয়সা ব্যয় করে। এই সবগুলো ব্যয়কে যদি আমরা একসাথে যোগ করে দেই তাহলে আমরা পাবো সেই দেশের মোট দেশজ উৎপাদন। আমি যদি আরেকটু ডিটেলস তোমাদেরকে বল দিই তো খেয়াল করে দেখো, আমরা ব্যক্তিগত পর্যায়ে আমরা ভোক্তারা বা কনজিউমাররা যে টাকা পয়সাগুলো ব্যয় করি আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য সেগুলোকে আমরা বলছি কনজাম্পশন, অথবা এখানে আমরা বলছি ভোগ। এখানে আমরা বলছি ভোগ, এই ভোগটাকে অথবা কনজাম্পশনটাকে আমরা অ্যাড করে দেব। তার সাথে আমরা যেটা করব বিনিয়োগ। একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে থাকে বা যে পরিমাণ টাকা পয়সা খরচ করে থাকে পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য সেটাকে আমরা বলছি ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপেন্ডিচার বা ব্যয় বা বিনিয়োগ। এই বিনিয়োগটাকে আমরা যোগ করব। তৃতীয়ত হচ্ছে সরকারি ব্যয়। একটি দেশের সরকার যে পরিমাণ অর্থ ব্যয় করে সেই ব্যয়টাকেও আমরা এখানে যোগ করব। এবং চতুর্থত হচ্ছে আমাদের যে নিট রপ্তানি। রপ্তানি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট একটা দেশে যে পরিমাণ পণ্যদ্রব্য বা সেবা রপ্তানি করা হয় এবং যে পরিমাণ পণ্যদ্রব্য বা সেবা আমদানি করা হয়, রপ্তানি থেকে যদি আমদানিটাকে আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা পাবো নিট রপ্তানি। ওই নিট রপ্তানিটাকে আমরা যোগ করব। তাহলে এই চারটার যোগফলের সমষ্টি থেকে আমরা পাবো ওই দেশের নির্দিষ্ট সময়ের জন্য মোট দেশজ উৎপাদন। খেয়াল রাখতে হবে, একটা ব্যক্তিগত পর্যায় থেকে আমরা যে টাকা পয়সাগুলো ব্যয় করি আমাদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য, আমাদের পরিবারের জন্য, সেটা হচ্ছে আমাদের জন্য ভোগ। দ্বিতীয়ত হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা নির্দিষ্ট দেশের যে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা যে টাকা পয়সাগুলো ব্যয় করে কাঁচামাল ক্রয় করার জন্য অথবা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যত রকম ব্যয় আছে সবগুলো ব্যয়কে আমরা একসাথে, বা টাকা পয়সা বিনিয়োগ করে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান একটা ব্যবসা শুরু করার জন্য যে টাকা পয়সা বিনিয়োগ করে এই সবগুলোকে একসাথে যোগ করে আমরা পাবো হচ্ছে বিনিয়োগ। 3 নম্বর হচ্ছে সরকারি ব্যয়। একটা দেশের সরকার যে টাকা পয়সাগুলো ব্যয় করে রাস্তাঘাট বাড়ানোর জন্য, স্কুল কলেজ হাসপাতাল এগুলোকে বাড়ানোর জন্য বা কালভার্ট ব্রিজ এগুলো বাড়ানোর জন্য যে টাকা পয়সাগুলো ব্যয় করে এই সবগুলো ব্যয়কে একসাথে আমরা বলছি সরকারি ব্যয়। এবং একটা নির্দিষ্ট দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ পণ্যদ্রব্য আমরা রপ্তানি করি তার থেকে যে পরিমাণ পণ্যদ্রব্য আমদানি করি সেটাকে বাদ দিয়ে দেব। আমদানিগুলোকে বাদ দিয়ে, রপ্তানি থেকে আমদানিগুলোকে বাদ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলছি নিট রপ্তানি। সো আমরা চারটাকে যদি আমরা একসাথে যোগ করে দেই তাহলে আমরা পাবো একটি দেশের মোট দেশজ উৎপাদন। এবং এই যে আমরা পরিমাপ করলাম মোট দেশজ উৎপাদন, এই পরিমাপ করার পদ্ধতিটা হচ্ছে আমাদের জন্য ব্যয় পদ্ধতি। এখানে খেয়াল করে দেখো, আমরা এখানে বলা হয়েছে সি হচ্ছে আমাদের কনজাম্পশন বা ভোগ, আই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট অথবা বিনিয়োগ, জি হচ্ছে আমাদের গভর্নমেন্ট স্পেন্ডিং অথবা সরকারি ব্যয়, এক্স মাইনাস এম এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মানে হচ্ছে রপ্তানি থেকে আমদানিটা আমরা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে নিট রপ্তানি। তাহলে আমরা পেলাম যে একটি দেশের মোট দেশজ উৎপাদন পরিমাপ করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি এই পদ্ধতিটা হচ্ছে ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতিতে আমরা দেখি ভোক্তারা যে টাকা ব্যয় করে সেই ব্যয়টা, সরকার যে টাকা পয়সাগুলো ব্যয় করে সেই ব্যয়টা, ব্যবসা প্রতিষ্ঠান যে টাকা পয়সাগুলো ব্যয় করে সেই ব্যয়টা, তার সাথে একটি দেশের নিট যে রপ্তানি সেটা, এই চারটাকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা পাবো একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট দেশের মোট দেশজ উৎপাদন। তাহলে বাচ্চারা আমরা যে 3টা পদ্ধতি আমরা শিখলাম এ পর্যন্ত, সেই 3টা পদ্ধতি হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদের উৎপাদন পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের আয় পদ্ধতি, তৃতীয়টা হচ্ছে আমাদের ব্যয় পদ্ধতি। এই 3টা পদ্ধতির মাধ্যমে আমরা একটি দেশের মোট দেশজ উৎপাদন পরিমাপ করতে পারি। তাহলে আমরা 3টা জিনিস পেলাম। একটি দেশের মোট দেশজ উৎপাদন পরিমাপ করার জন্য আমরা 3টা পদ্ধতি পেলাম, আয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, একটি দেশের মাথা পিছু মোট দেশজ উৎপাদন কিভাবে পরিমাপ করা হয়। বাচ্চারা মনে রাখতে হবে একটি দেশের মোট মাথা পিছু উৎপাদন আমরা পরিমাপ করে কিন্তু আমরা সেই দেশটা আমরা বলতে পারি একটি দেশ উন্নত নাকি অনুন্নত। একটি দেশের মাথাপিছু আয় যত বেশি হবে
আমরা বলবো সেই দেশ তত বেশি উন্নত, আর যেই দেশের মাথাপিছু আয় যত বেশি কম আমরা বলবো সেই দেশ তত অনুন্নত অথবা গরিব। সো মাথাপিছু আয় দিয়ে কিন্তু আমরা পরিমাপ করতে পারি যে একটি দেশের অর্থনৈতিক অবস্থা কিভাবে, অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে আছে। সো একটি দেশের মাথাপিছু জিডিপি কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি, সেটার সাথে আমরা ডিভাইড করে দেব ওই বছরের মধ্যে একটি দেশের মোট জনসংখ্যা। তার মানে হচ্ছে একটি নির্দিষ্ট দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হলো সেই পণ্যদ্রব্য বা সেই পণ্যদ্রব্যগুলোর বাজার মূল্যকে যদি আমরা ওই নির্দিষ্ট সময়ের জনসংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো একটি দেশের মোট মাথাপিছু মোট দেশজ উৎপাদন। মনে রাখতে হবে মাথাপিছু মোট দেশজ উৎপাদন দিয়ে কিন্তু আমরা একটি দেশকে উন্নত না অনুন্নত সেটা আমরা বিবেচনা করতে পারি। সো আমরা যেটা পেলাম এখানে, আমরা সবার লাস্টে যেটা পেলাম আজকের পার্ট থেকে আমরা তিনটা জিনিস শিখলাম। প্রথমটা হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট মোট জাতীয় আয়কে আমরা কিভাবে পরিমাপ করতে পারি, মোট দেশজ উৎপাদন দিয়ে আমরা জাতীয় আয়টাকে সবচেয়ে অ্যাকুরেটলি আমরা পরিমাপ করতে পারি, এবং মোট দেশজ উৎপাদনটাকে পরিমাপ করার জন্য আমরা তিনটা পদ্ধতি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, এবং তার সাথে আমরা সবার লাস্টে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে মাথাপিছু মোট দেশজ উৎপাদন আমরা কিভাবে পরিমাপ করে থাকি। বাচ্চারা, এখন আমরা আসলে বাড়ির কাজের দিকে আসি। এখানে দুটো বাড়ির কাজের জন্য তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। একটা হচ্ছে মোট দেশজ উৎপাদন পরিমাপের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো। তোমরা মোট দেশজ উৎপাদন পরিমাপ করার যে পদ্ধতি তিনটা শিখলে, প্রথমটা হচ্ছে আমাদের উৎপাদন পদ্ধতি, তারপরটা হচ্ছে আয় পদ্ধতি, তারপরটা হচ্ছে ব্যয় পদ্ধতি। তিনটা পদ্ধতি তোমরা যেটা বুঝলে সেটা তোমরা নিজের মতো করে নিজের ভাষায় তোমরা খাতায় লিখবে। দ্বিতীয়টা হচ্ছে মাথাপিছু জিডিপি এর সূত্র লেখো। আমরা যে সবার লাস্টে যে সূত্রটা দেখলাম, যে ফর্মুলাটা আমরা দেখলাম, একটি দেশের মাথাপিছু জিডিপি বা মাথাপিছু মোট দেশজ উৎপাদন কিভাবে পরিমাপ করি, যে ফর্মুলাটা আমরা দেখলাম সেই ফর্মুলাটা তোমরা এখান থেকে লিখবে। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে স্কুল খুললে তোমাদের বিষয় শিক্ষককে তোমরা খাতাটা দেখাবে এবং তোমরা তোমাদের নিজেদের লেখাগুলোকে ইভালুয়েট করে নেবে। বাচ্চারা, তাহলে আমরা সবার লাস্টে যেটা পেলাম এই আজকের ক্লাসে আমরা সবার লাস্টে যেটা পেলাম সেটা হচ্ছে আমরা একটি দেশের মোট দেশজ উৎপাদন পরিমাপ করার পদ্ধতিগুলো দেখলাম, এবং একটি দেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন কিভাবে পরিমাপ করে সেটাও আমরা শিখতে পেলাম। বাচ্চারা, আমি আশা করি তোমরা আমার ক্লাসটাকে পছন্দ করেছো। তোমরা আমার ক্লাসটা যদি পছন্দ করো এবং যদি এটা পুনরায় তোমরা দেখতে চাও, তোমরা যেটা করবে তোমরা আমার ঘর আমার স্কুলের ওয়েবসাইটে, ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজে তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করবে। তার সাথে সাথে তোমরা আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে কিশোর বাতায়ন। সেই ওয়েবসাইটে তোমরা আমার এই ক্লাসটা পুনরায় দেখতে পারবে। আমি আশা করব তোমরা এই ক্লাসটা দেখে আমাকে তোমাদের মতামত জানাবে এবং আমাকে